আমরা তখন ইউনিভার্সিটিতে মানে একদম আমি ক্লাসে বসা, একদম জানালা দিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠতেছে, এবং কাছাকাছিতে যদি হামলা হয় তাহলে জানালাগুলা একদম গ্লাসগুলা খুলে পড়ে যাচ্ছে। তো আমরা যখন পার হচ্ছি আমাদের দু একটা বাস চলে গেছে, দু একটা পিছিয়ে আছে, এবং বন্দর আঞ্জিল সোজা কয়েকটা বাস আছে। এই সময় বন্দর আঞ্জিলে হামলা হয়। যখন আমি কথা বলতে পারতেছিলাম না, তখন আমি বাসার প্রত্যেকটা মানুষকে খুব মিস করতেছি। আমি 2022 সালে প্রথম ইরানে যাই। সব মিলায় ওইখানে তো প্রথম যখন যাই, একটা নতুন দেশ, নতুন একটা সংস্কৃতি, প্লাস নতুন ভাষা শিখতেছি। তা খুব একটা আনন্দ কাজ করতো সেই সময়। তো সব কিছু মিলায় ওখানে আমরা খুব ভালোই ছিলাম, কোনো সমস্যা ছিল না, বা ওই দেশের কালচারের সাথে নতুন করে অভ্যস্ত হচ্ছিলাম, প্রতিনিয়তই ভালো লাগতো। আমি খাজা নাসিরউদ্দিন তুসি ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজিতে পড়তাম, সিভিল ইঞ্জিনিয়ারিং। আমার 6 সেমিস্টার রানিং ছিল। তো আমাদের একটা সেমিস্টার হয় আপনার 3.5 মাস থেকে 4 মাসের। তো আমার আর বাকি ছিল মাত্র 2টা সেমিস্টার। তো এখন আমি এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি যে আমার নেক্সটে কি হবে, আমার সেমিস্টারগুলোকে আবার শুরু হবে কি না। সমস্যা তো শুরু হয়েছে, মানে মূল সমস্যা আসে আপনার 2025 সালে, যে প্রথম যে ইরান ইসরায়েলের যে অ্যাটাক হয়, সেইটা প্রথম সমস্যা। তো তখন ওটা খুব শর্ট টাইমে ছিল, 12 দিনের একটা ছোট্ট একটা যুদ্ধ ছিল, 12 দিনের। তো তারপরে স্থগিত হয়ে যায়, তারপর আবার সমস্যার সমাধান হয়ে যায়। আমরা আবার দেশে আসছিলাম ওই সময়, তারপর আবার ফিরে যাই। ইউনিভার্সিটি খোলা ছিল, সব কিছু স্বাভাবিকভাবে চলতেছিল, কোনো সমস্যা ছিল না। নতুন করে সমস্যা হয় 2026-এর ফেব্রুয়ারি শেষে, একদম শেষের দিনে, লাস্ট শনিবারের দিনে এই নতুন সমস্যা দেখা দেয়। একই সাথে তেহরানের 3 জায়গায় হামলা হয়। আমরা তখন ইউনিভার্সিটিতে মানে একদম আমি ক্লাসে বসা, একদম জানালা দিয়ে দেখা যাচ্ছে যে ধোঁয়া উঠতেছে। তো তারপরে মানে প্রথমে শব্দ শুনে কিছু বোঝা যাচ্ছিল না, পরে যখন জানালার কাছে যায় দেখি বাইরে ধোঁয়া উঠতেছে। বাইরে নিচের দিকে তাকায় দেখি লোকজন যার যার মতো ছোটাছুটি করতেছে, পায়ে হেঁটে, কেউ কোনো গাড়ি টাড়ি নিয়ে না, যে যার মতো মানে এমন একটা জায়গায় যে আশ্রয় খুঁজতেছে, কিন্তু আশ্রয় আসলে কোথায় খুঁজবে, কোথায় হামলা হবে কে জানে। আমরাও তো একইভাবে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতেছিলাম না। সবাই আমরা একসাথে বসে ডিসিশন নিই যে আসলে আমাদের মধ্যে কি করা উচিত। প্রাথমিক ডিসিশনে সবাই আসে যে তাহলে আমরা যার যার দেশের অ্যাম্বাসির সাথে কথা বলি। পরে আমরা যার যার দেশের অ্যাম্বাসির সাথে কথা বলি, আমি বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করি। শনিবার থাকায় ইরানের সব অ্যাম্বাসি বন্ধ, শনিবারে, শুক্র শনি ইরানের অ্যাম্বাসিগুলো বন্ধ থাকে। তারপর অ্যাম্বাসির সাথে কথা বলার পরে ওনারা ইনিশিয়ালি একটা ডিসিশন নেয় যে তোমরা যেখানেই আছো বা যে অবস্থাতে আছো সেফ থাকো, বাইরে যেও না, আমরা রবিবারের দিন তোমাদেরকে একটা ফাইনাল ডিসিশন জানাই। তো এই শনিবারের দিন 3বার হামলা হয় টোটাল, রাতে হয়, আর আপনার বিকালের দিকে আবার হয়। সকালের হামলার পরে আমরা বাসায় চলে যাই, হলে চলে যাই। তারপরে বিকালে হামলা হওয়ার পরে সবাই আসলে বুঝতেছিলাম না কোথায় যাওয়া উচিত বা কী করা উচিত। পরে রাতে যখন হামলা হইলো, আবার রাতে আপনার প্রায় 10:30টার পরে আর কি, 11টার দিকে জানতে পারলাম যে খামেনি মারা গেছে। যে নর্মালি ধরেন আমি প্রতিদিন যে বাসায় কথা বলি ব্যাপারটা তা না, কিন্তু তখন যখন আমি কথা বলতে পারতেছিলাম না, তখন আমি বাসার প্রত্যেকটা মানুষকে খুব মিস করতেছি, দেশের প্রত্যেকটা স্মৃতি আমার খুব মনে পড়তেছিল যে কী হবে, মানে এর পরবর্তীতে কি করব বা কি হতে পারে কিছুই বুঝতেছিলাম না। সবসময় চিন্তা করতাম যে আচ্ছা, মৃত্যু মানুষের যেখানে আছে সেখানেই হবে, এটা কোনো ইয়া নাই। আর দ্বিতীয় আবার একটা জিনিস চিন্তা করতাম যে আমরা তো সেফ জোনে আছি, এখানে কেন হামলা হবে। আবার চিন্তা করতাম একটা মিসাইলের দাম তো কম না, কেন আমাকে উদ্দেশ্য করে মারতে যাবে। সবসময় এইসব কিছু চিন্তা ভাবনা করতাম, আর এইভাবে সময় পার করতাম। তারপরে 3 দিন পরে যখন দেশের সবার সাথে কথা বলতে পারি, তখন ভালো লাগা কাজ করে। শুধু দেখতাম যে আমার চোখের সামনে দিয়ে কিছু একটা যাচ্ছে, কানে আওয়াজ পাচ্ছি, এবং কাছাকাছিতে যদি হামলা হয় তাহলে জানালাগুলা একদম গ্লাসগুলো খুলে পড়ে যাচ্ছে, রুমের ভিতরে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়ে যাচ্ছে, একটা ভূমিকম্প তৈরি হচ্ছে। তার পরক্ষণে জানতে পারতাম যে এখানে কেউ একজন ছিল আশেপাশে,
মারা গেছে। দেশে ফেরার স্টোরিটা একটা লং স্টোরি। আমরা যখন এই তেহরান থেকে মুভ করে অন্য একটা শহরে যাই, সেইখান থেকে আমাদের দেশে ফেরার মুভমেন্ট শুরু হয়। সবাইকে এক জায়গা করার চেষ্টা করি 19 তারিখে, 19শে মার্চ তারপরে আমরা এম্বাসিতে সবাই আসে। ওখানে আপনার IOM ছিল, ওনাদের সহযোগিতায় আমরা ইরান ক্রস করে আস্তারা বর্ডার দিয়ে আজারবাইজানে ঢুকি। কিন্তু এখানে একটা জিনিস যে আস্তারা বর্ডার আমরা একবারে ক্রস করতে পারিনি, কারণ আমাদের ওইখানে পৌঁছাতে এমনিতে রাত হয়ে যায়। যদিও এম্বাসির সাথে মিনিস্ট্রির কথা ছিল যে আমরা যখনই বর্ডারে যাব ওরা বর্ডার খুলে দেবে, আমরা পার হয়ে যাব। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখানে যে আমরা যখন আস্তারা যাওয়ার আগে একটা বন্দর পড়ে ক্যাসপিয়ান সিতে, এটা বন্দর আঞ্জিল। তো আমরা যখন পার হচ্ছি আমাদের 2-1 বাস চলে গেছে, 2-1 পিছিয়ে আছে, এবং বন্দর আঞ্জিল সোজা কয়েকটা বাস আছে। এই সময় বন্দর আঞ্জিল হামলা হয়। এমন দেখতে পাচ্ছি বাসের ভিতর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে বা আগুনের বোঝা যাচ্ছে। তো এই সময়টার কারণে আপনার আস্তারাতে যাওয়ার পর আমরা দেখি যে কাস্টম ফাঁকা, কেউ নেই, কোনো লোক নেই। তারপরে একজনের সাথে যোগাযোগ হয়, সে আমাদেরকে বলে যে কালকে সকাল 6টায় তোমাদেরকে ইমিগ্রেশন কমপ্লিট করে দেবে। তো এই 6টায় না, এই ইমিগ্রেশন শুরু হয় 8টায়। তো 8টার সময় যখন শুরু হয় তখন লিগাল যারা আছে এদের ইমিগ্রেশন শেষ হয়ে যায়, খুব দ্রুতই শেষ হয়। তারপরে সমস্যা হয় ইলিগালদেরকে। এখন এই সময় এরা জানতে চায় এই ইলিগাল মানুষগুলো কোত্থেকে আসলো, কীভাবে ইরানে ঢুকলো বা কী পারপাসে। তো ওইখানে আমরা আবার ওনরা ফার্সি না জানাতে আমরা ফার্সি হিসাবে, আমি ছিলাম, আমার বন্ধু ছিল একজন আলী আমিন, আমরা দুজন এই ট্রান্সলেটরের কাজ করি। ইভেন এই প্রায় আপনার 100-150 জন মতো এরকম লোক ছিল যাদের কোনো ডকুমেন্টই নেই, এবং এরা ইরানে ঢুকছে বিভিন্ন পথে। কেউ ঢুকছে ওমান হয়ে, কেউ UAE হয়ে, কেউ আবার শ্রীলঙ্কা থেকে সরাসরি গেছে। এদের সবার একটাই উদ্দেশ্য, সেটা আপনার ইউরোপের কোনো দেশে সেটেল হওয়া। তো এইটা যখন আমি বলতেছিলাম ইমিগ্রেশনের ওই অফিসারকে, ইন্টেলিজেন্টে, উনি একটা পর্যায়ে আমাকে থামাই দিয়ে বলে তুমি সবার ক্ষেত্রে একই কথা কেন বলতেছো। তো এই কাজগুলো আমাদের, এবং আমরা প্রত্যেকটা ওনরা যে কথাগুলো বলতেছিল এগুলো ফার্সিতে লিখতে হচ্ছিল। তো এই প্রত্যেকটা কাজ শেষ করতে করতে প্রায় রাতের 12টা বাজে। তো আমরা রাতের 12টা পর্যন্ত ওইখানে ছিলাম, এবং আমরা রোজা রয়েছি। আমাদের কিভাবে ইফতার করছে আমরা নিজেরাও জানি না, কী খাইছিলাম মনে নেই। কিন্তু তার পরবর্তীতে আমরা এই 12টা পর্যন্ত এটা আমাদের শেষ হওয়ার পরে তারপরে আমাদের বর্ডার ক্রসিংয়ের পালা। তারপরে আমরা একটা 10 জন করে একটা টিম করে আস্তারা বর্ডার দিয়ে আমরা আজারবাইজানে ঢুকি। আজারবাইজানের ওই পাশের বর্ডারটাও আস্তারা বর্ডারই। আস্তারাটা আজারি শব্দ। তো তারপরে আপনার ওইখানে যেটা হয়, ওইখানে যাওয়ার পরে ইরানের থেকে ওইখানে টেম্পারেচার আরও কম। আস্তারা বর্ডারে এসে আবার ট্রান্সলেট শুরু হয়েছে, কারণ ওরা আজারি পারে, ইংলিশ পারে না। ওইখানে বর্ডারে যারা কর্মরত ছিল ওরা কেউ ইংলিশে কথা বলতে পারতেছিল না, আজারি। তো ইউনিভার্সিটিতে আবার আমাদের আজারবাইজানের ফ্রেন্ড ছিল, তো ওদের সাথে থাকতে মিশতে আজারি আজারি ভাষা আবার আমরা পারি। তো তখন আবার শুরু হয় আবার ওদেরকে বোঝানো। পরে এইরকম করে 10 জন করে মনে করেন ওদেরকে দিচ্ছিল, এবং সিরিয়ালাইজ ওদের ভিসা হচ্ছিল, ওরা ঢুকতেছিল। সারা রাত ভরে আমরা এই কাজগুলো করছি। তারপরে আমরা ওইখান থেকে আস্তারা থেকে বাকুর উদ্দেশ্যে রওনা দিই। ওইখানে 3.5 ঘন্টার মতো একটা জার্নি ছিল। তো ওই সময় প্রচুর টায়ার্ড ছিলাম আমরা। বাসে উঠে যে যার মতো পারতেছিলাম, শুয়ে পড়তেছিলাম, বাসের সিটেই ঘুমায় যাওয়ার মতো একটা অবস্থা। আর ওইখানে আসলাম, মাঝ পথে আমরা একটা ব্রেক দিছিলাম বাকু আসার পথে, বাকলাজ নামে একটা জায়গায়। তো ওইখানে আমরা একটা ব্রেক দিলাম, দেখলাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে বা হালকা তুষারের মতো মনে হচ্ছে। পরে ওইখান থেকে আবার চলে আসলাম আমরা বাকু বর্ডারের আপনার এয়ারপোর্টে আসলাম। পরে এয়ারপোর্টে আমাদের জন্য বিমান বাংলাদেশের একটা ফ্লাইট রেডি ছিল। তো আমাদের স্পেশাল একটা গেট দিয়ে নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা চলে আসি। আর আসার পরে আমাদের যে বিমানটা অপেক্ষা করতেছিল, তো আমাদের আর দেরি হয় নাই, চার্টার্ড ফ্লাইট ছিল। আমরা আবার বিমানে উঠে
সাড়ে 5টা ওরকম সময় আর কি রওনা দিই। পরে আমাদের আসতে বাংলাদেশে পৌঁছে তখন 1:37 বাজে রাত। আমরা ইরানে 19 তারিখ থেকে শুরু করছি। 19 তারিখ 2:30 থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে, দিন 2:30। আর আমরা থামছি 21 তারিখ 1:37, মানে 37 এসে বাংলাদেশে থামছি। তারপরেও IOM ছিল, তারপরে প্রবাসী কল্যাণ ছিল, ডেক ছিল। এটা শেষ করতে করতে আমাদের ইমিগ্রেশন টোটালি শেষ করতে করতে আমাদের প্রায় 2:30-3টা বাজে রাত। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা 3টা ঈদ পালন করি। একটা হচ্ছে যে আমরা যেদিন ইরান থেকে চলে আসতেছি ওই দিন ইরানে ছিল ঈদে নওরোজ, মানে ইরানের নতুন বর্ষ আসতেছিল ওই একটা। সেকেন্ড হচ্ছে আমরা যখন আজারবাইজানে ঢুকি সেদিন হচ্ছে আপনার ঈদ উল ফিতর আজারবাইজানে। আবার বাংলাদেশে যেদিনকে এসে পৌঁছায় ওই দিনও আবার বাংলাদেশে ঈদ উল ফিতর। ওই জিনিসগুলো এখনো মনে পড়ে, মানে চোখের সামনে দিয়ে দেখতেছে একটা সুন্দর একটা বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে বা বিকট আওয়াজ, এইগুলা এখন খুবই মনে পড়ে। বা এই যে আপনার আমি যেখানে ছিলাম, মানে আমার হলের পাশে একটা তেলের ডিপো ছিল, ওইটাতে যখন হামলা করে তো ওইটাতে আওয়াজের তুলনায় ওইখানে আপনার আগুনের বেশি ছিল। মানে পুরো তেহরানটা হচ্ছে আপনার একদম ঢাল, মানে অ্যাঙ্গেল, মানে আপনি যদি উপরে থাকেন আপনার কাছে মনে হবে নিচের একটা জিনিস খুবই কাছে। তো ওই জিনিসটা আর কি মনে হচ্ছিল যে আমি আমার বেলকনি থেকে দাঁড়ায় দেখতেছিলাম যে ওই আগুন মনে হয় আমার দিকে ছুটে আসতেছে এমন।